আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের ভার্সিটি ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলো সলভ করব, যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, তার পরবর্তীতে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যে সকল বিশ্ববিদ্যালয়ে আগে এই ম্যাথটি ছিল সেখানে কীরকম প্রশ্ন হয়েছিল ওই প্রশ্নগুলো দেখব এবং ওই প্রশ্নগুলো খুব সহজে কিভাবে সমাধান করা যায় তাও দেখব আজকের এই ক্লাসে। তোমরা সবাই একটু দ্রুতযুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দিব ইনশাআল্লাহ। তোমরা সবাই একটু দ্রুতযুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ে ক্লাসটি শুরু করে দিব। এই ভার্সিটি ম্যাথ সিরিজ যেটি রয়েছে এটির আমরা গতকাল লেকচার 1 করেছি, আজকে আমরা লেকচার 2 দেখব। গতকালকে আমাদের যে বেসিক কনসেপ্ট অর্থাৎ মৌলিক ধারণা যে পার্টটি রয়েছে, এই মৌলিক ধারণার উপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রশ্নগুলো ছিল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই তিনটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করেছি। আজকের এই ক্লাসটিও হচ্ছে বেসিক কনসেপ্ট অর্থাৎ মৌলিক ধারণার উপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র বেসিক কনসেপ্ট অর্থাৎ মৌলিক ধারণার উপর কীরকম প্রশ্ন হয়েছিল সে প্রশ্নগুলো দেখব। ওকে, দেখো এখানে 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? দেখো, ইফ দ্য ডিফারেন্স অফ দ্য স্কোয়ার্স অফ টু কনসিকিউটিভ ইন্টিজার, অর্থাৎ দুইটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর, এখানে ডিফারেন্স মানে হচ্ছে অন্তর, স্কোয়ার্স মানে হচ্ছে বর্গ, আর কনসিকিউটিভ ইন্টিজার মানে হচ্ছে আমাদের ক্রমিক পূর্ণ সংখ্যা, কত হয়? 199 হয়। হোয়াট ইজ দ্য লার্জার নাম্বার, সেখানে বড় সংখ্যাটি কত? এই কনসিকিউটিভ ইন্টিজার অথবা যে আমরা ধারাবাহিক সংখ্যা বলতেছি বা ধারাবাহিক পূর্ণ সংখ্যা, প্রথমে এই প্রশ্নের আনসার করতে হলে তোমাকে ধারাবাহিক পূর্ণ সংখ্যা সম্পর্কে জানতে হবে এবং ধারাবাহিক পূর্ণ সংখ্যা কি সেটা শিখতে হবে। তাহলে দেখো, আগে ধারাবাহিক পূর্ণ সংখ্যা বা কনসিকিউটিভ ইন্টিজার, ধারাবাহিক পূর্ণ সংখ্যা হচ্ছে, দেখো প্রথম কথা হচ্ছে যে পূর্ণ সংখ্যা হইতে হবে। পূর্ণ সংখ্যা মানে এখানে কোনো ভগ্নাংশ এবং কোনো দশমিক সংখ্যা আনা যাবে না। এরপর হচ্ছে ধারাবাহিক হইতে হবে। ধারাবাহিক মানে দেখো, তুমি যদি 1 থেকে শুরু করো, 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, 6 এর পরে 7, 7 এর পরে 8, 8 এর পরে হচ্ছে 9, 10, 11, 12 এরকম সংখ্যা হইতে পারে। অর্থাৎ এখানে মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না। মনে করো 1 এর পরে 3, 3 এর পরে হচ্ছে তুমি লিখছো 7, 7 এর পরে লিখছো হচ্ছে মনে করো 14, এরকম না, ধারাবাহিকভাবে যাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমার তো এরকম দেওয়া নাও থাকতে পারে। যদি আমাদের দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব? দেখো, প্রথম যে সংখ্যাটা থাকবে, আমাদের যে কোনো প্রশ্ন সলভ করতে হলে সেটাকে আমরা x ধরে নিব। কত? x। তাহলে তুমি কি করছো, এখানে 1 অর্থাৎ x ইকুয়াল 1 ধরে নিছো। হ্যাঁ, x ইকুয়াল 1। তাহলে 2 তে যাইতে হলে তোমাকে কি করতে হবে? x প্লাস 1। 3 তে যাইতে হলে x প্লাস 2। কেমনে? x এর মান তো 1, তাহলে 1 প্লাস 1 2, 1 প্লাস 2 ইকুয়াল 3। ঠিক যদি তুমি
4-এ যাইতে চাও তাহলে তোমাকে কাজ করতে হবে কি আকারে, x+3 আকারে। অর্থাৎ যখন আমরা ধারাবাহিক পূর্ণ সংখ্যা লিখতে যাব, যদি আমাদের মান অজানা থাকে আমরা তখন সিরিজটা এভাবে সাজাবো। দেখো x+1, এরপর হচ্ছে x+2, x+3, x+4, x+5 এভাবে। হ্যাঁ, তাহলে কনসিকিউটিভ ইন্টিজার্স বা হচ্ছে আমাদের ধারাবাহিক পূর্ণ সংখ্যা হচ্ছে x, x+1, x+2, x+3, x+4, x+5 এভাবে। যদি জানা থাকে, মনে করো তোমাকে দিছে ভাইয়া 71, কত দিছে 71, তোমাকে বলছে যে এর পরবর্তী ধারাবাহিক পূর্ণ সংখ্যাগুলো তুমি লিখো, তাহলে তুমি লিখবা 71, 72, এরপর হচ্ছে 73, এরপর হচ্ছে 74, এরপর হচ্ছে 75 এভাবে। এখন তোমাকে বলা হলো ভাইয়া তুমি যে 3 রয়েছে এই 3 থেকে ধারাবাহিক বিজোড় পূর্ণ সংখ্যাগুলো লিখো। ধারাবাহিক কি বিজোড় পূর্ণ সংখ্যা, তাহলে কোথায় থেকে লিখবা 3, তাহলে 3 থেকে এরপর হচ্ছে 5 হবে, 5 থেকে 7 হবে, 7 থেকে 9 হবে, 9 থেকে 11 হবে, এভাবে যাবে। হ্যাঁ, কিরকম ধারাবাহিক বিজোড় পূর্ণ সংখ্যা কোথায় থেকে শুরু করবা, 3 থেকে শুরু করবা। এখন তোমাকে বলা হলো 2 থেকে ধারাবাহিক জোড় পূর্ণ সংখ্যা, 2 থেকে ধারাবাহিক জোড় পূর্ণ সংখ্যা, তাহলে তুমি 2 থেকে যাবা, 2 এর পর হচ্ছে 4, 4 এর পর 6, 6 এর পর হচ্ছে 8, 8 এর পর হচ্ছে 9, সরি 9 তো হবে না কারণ এখানে জোড় হইতে হবে। ধারাবাহিক জোড় পূর্ণ সংখ্যা 2 থেকে শুরু করবে, তাহলে এখানে হবে হচ্ছে 10, এরপরে 12, এরপর হচ্ছে ডট ডট। এখন তোমাকে বলা হলো 2 থেকে ধারাবাহিক মৌলিক সংখ্যা, কি 2 থেকে ধারাবাহিক মৌলিক সংখ্যা, 2 থেকে ধারাবাহিক মৌলিক সংখ্যা হলো 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 9 কি হবে না, 9 হবে না, তাহলে এইভাবে যাবে। হ্যাঁ, বুঝা গেছে ভাইয়া কথা, বুঝা গেছে এতটুকু? তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের যারা পরে যুক্ত হয়েছে তারা একটু দেখো কনসিকিউটিভ ইন্টিজার বা ধারাবাহিক পূর্ণ সংখ্যা কাকে বলে। ধারাবাহিক পূর্ণ সংখ্যা মানে 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5 এভাবে যাবে। যদি মান অজানা থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিব x ইকুয়াল আমরা মনে করো 1 ধরে নিয়েছি, এখানে যা লিখছি তার জন্য, তাহলে 2 তে যাইতে হলো x+1, 3 তে যাইতে হলো x+2, 4 এ যাইতে হলো x+3, কারণ x এর মান সবসময় 1, 1 + 3 তাহলে ইকুয়াল 4। তাহলে যদি অজানা যদি মান থাকে সেক্ষেত্রে আমরা সিরিজটা কিভাবে হচ্ছে ডেকোরেট করব, এই যে x+1, x+2, x+3, x+4, x+5 এভাবে। এখন তোমাকে বলা হলো এই যে 71 থেকে ধারাবাহিক পূর্ণ সংখ্যাগুলো লিখো, তাহলে 71, 72, 73, 74, 75 ওকে। এখন এরপরে তোমাকে বলা হলো 3 থেকে ধারাবাহিক বিজোড় পূর্ণ সংখ্যা, 3 থেকে ধারাবাহিক বিজোড় পূর্ণ সংখ্যা, তাহলে 3 থেকে 5, 5 এর পরে 7, 7 এর পরে 9, 9 থেকে 11। আমি জোড়গুলো লিখি নাই, বিজোড় কিন্তু ধারাবাহিকভাবে সাজাইছি, এমন না যে এখানে 7 কে বাদ দিয়ে 9 এ চলে গেছে, এরকম না। এরপরে তোমাকে বলা হচ্ছে 2 থেকে তুমি ধারাবাহিক জোড় পূর্ণ সংখ্যাগুলো লিখো, তাহলে দেখো 2, এরপরে 4, 6, 8, 10, 12 ধারাবাহিকভাবে জোড় পূর্ণ সংখ্যাগুলো সাজাইছি, মাঝখান থেকে কাউকে ক্যান্সেল করি নাই। এরপরে তোমাকে বলা হলো 2 থেকে আপনি ধারাবাহিক মৌলিক সংখ্যাগুলো লিখেন, 2 থেকে ধারাবাহিক মৌলিক সংখ্যা, তাহলে 2, 2 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7। এখন কি তোমরা কি জোড় সংখ্যা চিনো না? অবশ্যই জোড় সংখ্যা চিনো। জোড় সংখ্যা মানে হচ্ছে যাদেরকে তুমি 2 দিয়ে ভাগ দিতে পারবা। বিজোড় সংখ্যা কারা? যাদেরকে তুমি 2 দিয়ে ভাগ দিতে পারবা না। আর ধারাবাহিক সংখ্যা তো আমরা চিনেছি যে হচ্ছে 1 থেকে শুরু করবো, 1, 2, 3, 4 এরকম, অথবা যে নাম্বার থেকে বলবো, মনে করো হচ্ছে 99 থেকে শুরু করবো, তাহলে 99, 100, তারপর হচ্ছে 101, 102 এইভাবে যাবে। যদি তোমাকে বলা হয় যে মৌলিক সংখ্যা, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা তারা ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। মনে করা হচ্ছে 2, এই 2 কে 2 দিয়ে ভাগ যায়, এই 2 কে 1 দিয়ে ভাগ যায়, 2 কার অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। ভাই আপনি দেখেন 7 লিখলেন, দেখো 7 কে 7 দিয়ে ভাগ যায়, 7 কে 1 দিয়ে ভাগ যায়, 7 কার অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 7 মৌলিক সংখ্যা। ভাই আপনি যেখানে 3 লিখছেন, দেখো 3 কে 3 দিয়ে ভাগ যায় এবং 3 কে 1 দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 3 হচ্ছে আমাদের একটি মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আপনি তো চাইলে এখানে 3 এর পর 4 লিখতে পারতেন, কেন লিখি নাই? 4টা হচ্ছে মৌলিক সংখ্যা না। কেন 4 মৌলিক সংখ্যা না? দেখো তো 4 কে 4 দিয়ে ভাগ যায়, 4 কে 1 দিয়ে ভাগ যায়, আবার 4 কে 2 দিয়ে ভাগ যায়, তাহলে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আরও একটি সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে 2 দিয়ে, এই জন্য হচ্ছে 4টা আমাদের মৌলিক সংখ্যা হবে না। 4টা আমাদের কি হবে না? 4টা আমাদের মৌলিক সংখ্যা হবে না। বুঝা গেছে কথা? ওকে, তাহলে একটু দেখো আমরা এখানে যে বেসিক কনসেপ্টগুলো ছিল এই প্রশ্নের জন্য বেসিক কনসেপ্টগুলো আমরা শিখে ফেলেছি। এখন আমরা এই প্রশ্নটা সলভ করব। তোমরা যারা লিখো নাই একটু দ্রুত লিখে নাও, আর যারা একেবারে লিখতে পারো না একটু স্ক্রিনশট নিয়ে নাও। এই প্রশ্নটি কোথায় এসেছিল ভাইয়া? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনে এসেছিল।
দেখো দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? দেখো ইফ দ্য ডিফারেন্স অর্থাৎ পার্থক্য অফ দ্য স্কোয়ারস অফ টু কনসিকিউটিভ ইন্টিজার অর্থাৎ দুইটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার বর্গের ডিফারেন্স মানে অন্তর, দুইটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর কত? 199। হোয়াট ইজ দ্য লার্জার নাম্বার? এখানে বড় সংখ্যাটি কত? আচ্ছা দেখো কি বলছে এখানে, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর। তাহলে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা লিখো আগে। তাহলে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা কি হবে? ধরি দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা যথাক্রমে একটা হবে x, এর পরেরটা হবে x+1, এটি তো আমরা শিখে এসেছি। হ্যাঁ, তাহলে দেখো দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা যথাক্রমে x আর একটা হচ্ছে x+1। এখন কি বলছে এরপরে? দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর। কিসের অন্তর? বর্গের অন্তর। দেখো আগে এরকম বর্গ করে ফেলতে হবে। বর্গ করার ক্ষেত্রে দেখো এই মানটা বড় নাকি এই মানটা বড়? এটা শুধু x, এখানে x এর সাথে 1 যুক্ত হয়েছে, তাহলে এই মানটা বড়। তাহলে বর্গের অন্তর যখন বলছে এটাকে বর্গ করে ফেলতে হবে এবং এটাকেও বর্গ করে ফেলতে হবে। অন্তর মানে হচ্ছে মাইনাস বা হচ্ছে ডিফারেন্স বা হচ্ছে আমাদের ইন্টারভাল অর্থাৎ বিয়োগ। তাহলে দেখো দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নিলাম। এখন তোমাকে বলছো দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের আগে বর্গ হইতে হবে, তাহলে এটার বর্গ হয়েছে, এটার বর্গ হয়েছে, বর্গের অন্তর কত বলছে? 199, অর্থাৎ ইকুয়াল আমি এখানে লিখতে পারবো 199। এখন একটু দেখো তো তুমি, এই যে এখানে x+1 দেখতে পাচ্ছ, এটিকে সম্পূর্ণ যদি a ধরো, এটিকে যদি x কে যদি b ধরো, তাহলে x+1 সমান a, x ইকুয়াল b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ছে না? হ্যাঁ, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা কি ভাইয়া? দেখো তো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b না? হ্যাঁ, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a মানে কি ছিল? x+1। তাহলে দেখো x+1 a প্লাস x, এটা হচ্ছে b কে ধরছি, তাহলে a প্লাস b ইন্টু কি? a মাইনাস b। ওকে, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এখন এখানে x, তাহলে 2x প্লাস 1। ওকে, এখন দেখো তো এটি হচ্ছে পজিটিভ x, এটি হচ্ছে নেগেটিভ x, আর কত আছে? 1টা হচ্ছে এখানে গুণাকার আছে, ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 199। ওকে, এখানে 2x প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 2x প্লাস 1ই থাকে, ইকুয়াল 199। এখন 2x ইকুয়াল 199, পজিটিভ এখানে 1 রয়েছে, এটা যদি সমানের ওই পাশে নিয়ে যাও তুমি, তাহলে -1। তাহলে 2x ইকুয়াল কত হবে? 2x ইকুয়াল হচ্ছে 198। আমি একটু এই দিকে একটু লিখি, দেখো 2x ইকুয়াল কত ছিল? 198। তাহলে 2x ইকুয়াল হচ্ছে 198, তাহলে x ইকুয়াল হচ্ছে 198। এখানে 2টা গুণ অবস্থায় ছিল, তাহলে এখানে 2টা ভাগ অবস্থায় হয়ে যাবে। তাহলে x ইকুয়াল কত আসে? x ইকুয়াল আসে হচ্ছে 99। x ইকুয়াল কত আসে ভাইয়া? 99 না? হ্যাঁ, x ইকুয়াল কত আসে? x ইকুয়াল 99। এখন কি ভাই আমার x ইকুয়াল যে 99 আসছে, এটা কি আনসার? এই যে সি অপশন আছে, এটা কি আনসার হবে আমার? একটু দেখো তো, এটি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনের প্রশ্ন। তাহলে এটা কি 99 হবে x এর মানটা? না। কেন? তোমাকে বলা হচ্ছে এখানে হোয়াট ইজ দ্য লার্জার নাম্বার? বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? দেখো সংখ্যা একটা ছিল হচ্ছে x আর একটা ছিল x+1। এখানে যে xটা ছিল এটি হচ্ছে ক্ষুদ্রতম, এখানে x এর সাথে আরো এক যুক্ত হয়েছে, তার মানে এটি হচ্ছে বৃহত্তম। এটি কি? এটি হচ্ছে বৃহত্তম। বুঝা গেছে ভাইয়া? হ্যাঁ, তাহলে x এর মান আসছে 99, বৃহত্তম সংখ্যা যেহেতু বের করতে বলছে, তাহলে 99 x এর মান বসাইছি প্লাস 1 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে তোমার 100। ইকুয়াল হচ্ছে কত? 100। সো ডি অপশন যেটি রয়েছে, ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। বুঝা গেছে কত? ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। বুঝা গেছে? বুঝা গেছে এতটুকু? ডি। ওকে,
এরপরে দেখো এই প্রশ্নটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনে এসেছিল। তোমাকে বলা হচ্ছে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 চেয়ে 17 বেশি সংখ্যাটি কত। দেখো হাফ অফ এ নাম্বার অর্থাৎ একটি সংখ্যার অর্ধেক ইজ 17 মোর দ্যান 1/3 অফ ইট, অর্থাৎ এটির 1/3 চেয়ে 17 বেশি। হ্যাঁ দেখো হাফ অফ এ নাম্বার, হাফ মানে অর্ধেক, অফ এ নাম্বার মানে একটি সংখ্যার অর্ধেক, ইজ হয় 17 মোর দ্যান 1/3 অফ ইট, ইট মানে হচ্ছে এটির, অর্থাৎ এই সংখ্যাটির 1/3 মানে হচ্ছে 1/3, অর্থাৎ একটি সংখ্যার ওই সংখ্যাটির 1/3 চেয়ে 17 বেশি। হ্যাঁ এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য নাম্বার, সংখ্যাটি কত। তাহলে দেখো তো সংখ্যাটি আমরা জানি না, সো আমরা সংখ্যাটি ধরে নিচ্ছি। দেখো ধরি সংখ্যাটি হচ্ছে x। এখন বলা হচ্ছে একটি সংখ্যার অর্ধেক, একটি সংখ্যার অর্ধেক মানে দেখো তো x এর অর্ধেক মানে হচ্ছে 1/2 না। হ্যাঁ তাহলে x এর মানে হচ্ছে গুণ এখানে 1/2 অর্থাৎ x/2, এটা হচ্ছে একটি সংখ্যার অর্ধেক, অর্থাৎ x এর অর্ধেক হচ্ছে x/2, তার 1/3 চেয়ে, ঠিক এটি হচ্ছে কি, এটা হচ্ছে একটি সংখ্যার অর্ধেক, যদি তার 1/3 হয় তাহলে x/3, 1/4 হইলে x/4। ওকে এরকম। তাহলে একটি সংখ্যার অর্ধেক ইকুয়াল কি বলছে, তার 1/3, আচ্ছা তার 1/3 চেয়ে 17 বেশি, বেশি মানে হচ্ছে পজিটিভ, তাহলে 17 বেশি, যদি এখানে কম হইতো তাহলে আমি দিতাম নেগেটিভ। হ্যাঁ তাহলে একটি সংখ্যার অর্ধেক তার সমান 1/3 চেয়ে 17 বেশি, বেশি মানে হচ্ছে পজিটিভ। এখন সংখ্যাটা বের করো তাহলে x/2, এখানে এটি হচ্ছে মনে মনে পজিটিভ না, এখানে আসলে নেগেটিভ, তাহলে x/3 ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে তোমার 17। তাহলে এখানে রয়েছে 3 × 6, এখানে 6 লসাগু না, কেন লসাগু 6 হয়েছে, এখানে 2 এখানে 3, অর্থাৎ কোনো কিছু মিল নেই, 3 × হচ্ছে 6, মিল না থাকলে সরাসরি গুণ। এখন এই 6কে তোমার 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে ইকুয়াল কত থাকবে 3 এর সাথে লব গুণন অর্থাৎ 3x মাইনাস, এরপর এখানে লসাগু পাইছো তুমি 6, 3 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত ভাইয়া 2 এর সাথে কত গুণন, x গুণন, তাহলে 2x, অর্থাৎ যে লসাগুটা পাইছো ওটাকে হর দিয়ে ভাগ দিতে হবে, লব দিয়ে গুণ দিতে হবে। প্রথমে হর দিয়ে ভাগ দিবা, 3 হয়েছে যেটা পাবা ফলাফল, এটা দিয়ে লবকে গুণ দিবা 3x, তাহলে এখানে 2x ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 17। 3x থেকে 2x চলে গেলে আর থাকে x/6 ইকুয়াল হচ্ছে 17, এটার নিচে মনে মনে 1 রয়েছে, x এর সাথে 1 গুণ করলে x ইকুয়াল 17 × 6, তাহলে 17 × 6 কত হয়, 6 × 10 = 60, 6 × 7 = 42, তাহলে হয় 102। 100 কত, 102 না, 102 কিনা, 102, তাহলে 102 কোথায় আছে, বি অপশনে আছে, সো বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। বুঝা গেছে, বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। একশত 8 যারা আনসার করেছো তাদের আনসারটা হবে না, 102 আনসার হবে। হ্যাঁ ওকে। এরপরে দেখো এটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনে এসেছিল। তোমাকে বলা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইরেশনাল নাম্বার। ইরেশনাল মানে কি, রেশনাল মানে হচ্ছে আমাদের অমূলদ, আর যদি রেশনাল হইতো তখন বুঝাইতো মূলদ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অমূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কাকে বলে। দেখো একটা হচ্ছে মূলদ, অন্যটি হচ্ছে অমূলদ। মূলদ সংখ্যার শর্তগুলো দেখো, শর্ত এক হচ্ছে p/, কিউ আকারে তাদেরকে প্রকাশ করা যায়। আর ভাইয়া অমূলদ সংখ্যা হইলে এটার বিপরীত, অর্থাৎ এটির 1 নম্বর শর্ত হচ্ছে যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না। হ্যাঁ 2 নম্বর শর্ত একটু দেখো, 2 নম্বর শর্ত হচ্ছে এরা হচ্ছে সসীম দশমিক সংখ্যা হইতে পারে। অমূলদ সংখ্যা হবে এটার বিপরীত, তাহলে সসীম হবে না, অসীম দশমিক সংখ্যা।
হ্যাঁ ওকে, একটু দেখো এখানে 0.3টা কি সসীম দশমিক নাকি অসীম দশমিক? এটা তো তুমি দেখতেই পাচ্ছ যে হচ্ছে দশমিকের পর একটি সংখ্যা আছে, গণনা করতে পারছো, তাহলে এটা হচ্ছে সসীম দশমিক। দশমিক যুক্ত সংখ্যা নির্দিষ্ট করা, দশমিকের পর একটি সংখ্যা রয়েছে, একটি ডিজিট রয়েছে, সো এটি হচ্ছে সসীম দশমিক, তাহলে এটি হচ্ছে মূলদ অর্থাৎ অমূলদ না। এরপরে হচ্ছে √16/9। দেখো এখানে রয়েছে √16/9, এগুলাকে যদি তুমি আলাদা আলাদাভাবে দিয়ে দিতে পারবা, এখানে 16, √9, 16 মানে হচ্ছে তোমার 4 আর 9 মানে হচ্ছে 3, তাহলে এটাকে তুমি পি ধরো, এটাকে তুমি কিউ ধরো, তাহলে এটিকে পি / কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে? অবশ্যই যাচ্ছে, তাহলে এটিও মূলদ অর্থাৎ এটিও মূলদ না। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে হচ্ছে ঘনমূল 18/27 অর্থাৎ কিউব রুট 18/27, এগুলোকে তুমি আলাদা আলাদাভাবে দিয়ে দিতে পারবা। এখানে রয়েছে হচ্ছে 8, এখানে রয়েছে হচ্ছে 27, তাহলে এই ক্ষেত্রে 8কে যদি তুমি ঘনমূল করো সেক্ষেত্রে পাবা 2, 27কে করলে পাবা কত? 3, তাহলে এটিকে তুমি পি ধরো, এটিকে কিউ ধরো, এটাকে পি/কিউ আকারে প্রকাশ করা যায়? হ্যাঁ যাচ্ছে, তাহলে এটিও মূলদ, এটিও মূলদ হবে না। তাহলে আর কি আছে? 5/√3 অর্থাৎ 5/√3। তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া এখানে তো 5টা হচ্ছে আমি পি এবং √3টা হচ্ছে আমি ধরবো কিউ, তাহলে এটা তো পি/কিউ আকারে প্রকাশ করা যায়। দেখো অমূলদ সংখ্যার মধ্যে একটা শর্ত ছিল, এরা অসীম দশমিক সংখ্যা হবে। দেখো এখানে 5 ঠিক আছে, এটাকে তুমি পি ধরছো, বাট √3 এর মানটা হচ্ছে ভাইয়া 1.73 ... এভাবে, হ্যাঁ 1.7 এর পরে যে মানগুলো আসে সেগুলো হচ্ছে এরকম .. অর্থাৎ অনির্দিষ্ট মান চলে আসে। এটি সসীম দশমিক নিয়ে, এটি অসীম দশমিক। এরকম অসীম দশমিক যুক্ত কোনো সংখ্যা যদি তোমার হরে থাকুক অথবা লবে থাকুক, তখন সম্পূর্ণ ভগ্নাংশটাই অমূলদ সংখ্যার কাতারে চলে যাবে। যদি এরকম হইতে ভাইয়া √3টা উপরে আছে, 5টা নিচে আছে, এটিও অমূলদ সংখ্যা হবে। অর্থাৎ এখানে তুমি যদি √3 এর মান বের করো 1.73 ... তোমার সেটি ভগ্নাংশের উপরে থাকুক অথবা নিচে থাকুক, এই অনির্দিষ্ট মান যদি চলে আসে তখন এই সম্পূর্ণ ভগ্নাংশটা কি হয়ে যাবে? অমূলদ হয়ে যাবে। সো এই প্রশ্নের জন্য আনসার হচ্ছে এটা। আমার বলছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা, সো অমূলদ সংখ্যা হবে এটি। এখন যদি ভাই শুধুমাত্র এরকম দিত √3 অর্থাৎ √3টা কোন ধরনের সংখ্যা, সেটিও অমূলদ সংখ্যা হইতো। যদি ভাই আমাকে এরকম দিত √2, এটি কোন ধরনের সংখ্যা, এটিও অমূলদ সংখ্যা, কারণ এটির মান অনির্দিষ্ট আকারে চলতে থাকে। ভাইয়া পাই, এটি হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তুমি দেখতে পাবো পাই এটা কি অমূলদ নাকি মূলদ? এটি হচ্ছে অমূলদ, কেন? পাইয়ের মান হচ্ছে 3.1415 ... এরকম চলতে থাকে। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে আমাদের অসীম দশমিক, আর অসীম দশমিক যুক্ত যত ধরনের সংখ্যা আসবে সবগুলো হচ্ছে অমূলদের কাতারে পড়বে। বোঝা গেছে? ওকে, এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, এটিও হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল, বাট এটি 21-22 সেশনে এসেছিল। হ্যাঁ, দেখো এখানে বলা হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে ওই সংখ্যাটি যোগ করলে যোগফল ঠিক পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হবে, সংখ্যাটি কত? দেখো, দ্য নাম্বার অ্যাডিং উইথ দ্য স্কোয়ার অফ এ ন্যাচারাল নাম্বার, অর্থাৎ একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে ওই সংখ্যাটা যোগ করলে টু দ্যাট, যাতে নাম্বার উইল ইকুয়াল, অর্থাৎ নাম্বারটি সমান হবে 9 টাইমস, এখানে টাইমস মানে বোঝাচ্ছে গুণ, অর্থাৎ 9 গুণ দ্য নেক্সট ন্যাচারাল নাম্বার, অর্থাৎ পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হবে উপরের কাজগুলো করলে। হোয়াট ইজ দ্য নাম্বার, সংখ্যাটি কত? আবার দেখো, দ্য নাম্বার অ্যাডিং, অর্থাৎ এই সংখ্যাটি যোগ করা, উইথ দ্য স্কোয়ার অফ এ ন্যাচারাল নাম্বার, একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে এই সংখ্যাটি যোগ করা, টু দ্যাট, যাতে নাম্বার উইল ইকুয়াল, অর্থাৎ নাম্বারটি সমান হবে 9 টাইমস 9 গুণ দ্য নেক্সট ন্যাচারাল নাম্বার, অর্থাৎ পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হবে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য নাম্বার, সংখ্যাটি কত? তাহলে আমরা তো জানি না, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটি কত ভাইয়া? সংখ্যাটি হচ্ছে x। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে ওই সংখ্যাটি যোগ করা না? হ্যাঁ, ওকে, তাহলে এই সংখ্যাটি আমি একটি স্বাভাবিক সংখ্যা, এই সংখ্যাটি ধরে নিচ্ছি, এই স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে এই সংখ্যাটি যোগ করছি। যোগ করলে যোগফলটা, এই যে যোগফলটা ঠিক পরবর্তী স্বাভাবিক সংখ্যার, এখন ঠিক পরবর্তী স্বাভাবিক সংখ্যা কি হবে? যদি সংখ্যাটি যদি x হয়, এর পরবর্তী সংখ্যা কোনটা হবে? পরবর্তী স্বাভাবিক সংখ্যা কোনটা হবে? এটার সাথে 1 যুক্ত হবে না, x+1। যদি আগেরটা 1 হয়, এটা 2 হবে, আগেরটা 2 হইলে এটা 3 হবে, তাহলে অর্থাৎ 1 বাড়া। তাহলে এই যে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে এই সংখ্যাটি যোগ করলে পরবর্তী স্বাভাবিক সংখ্যা হচ্ছে এটি, পরবর্তী স্বাভাবিক সংখ্যার কি হবে?
9 গুণের সমান। তাহলে পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণ দিছি। ওকে, এখন তোমাকে বলছো যে সংখ্যাটা কত, অর্থাৎ x এর মানটা কত। তাহলে দেখো x² প্লাস x ইকুয়াল, এটা 9 এর সাথে প্রথম x এর গুণ হবে 9x, এরপরে হচ্ছে 9 এর সাথে 1 গুণ হবে প্লাস 9 একে 9। ওকে, তাহলে x² প্লাস x, এটা যদি পজিটিভ 9x-টা এই পাশে নিয়ে আসে আমি মাইনাস 9x, প্লাস 9টা এই পাশে নিয়ে আসলে -9, এখানে কিছু নেই অর্থাৎ ইকুয়াল 0। হ্যাঁ, ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে 0। ওকে, এখন এখান থেকে x, এখান থেকে x, দুই জায়গা থেকে x কমন নাও, তাহলে x কমন নিলে আর টাকা হচ্ছে x প্লাস 1, এরপর হচ্ছে -9 কমন নাও আর টাকা হচ্ছে x প্লাস 9 ইকুয়াল 0। হ্যাঁ, -9 এর সাথে x গুণ করলে -9x প্লাস মাইনাসে -9। ওকে, এখন দেখো এখানেও x প্লাস 1 রয়েছে, এখানেও আচ্ছা, এখানে তো x প্লাস 9 কেমন থাকবে, এটি x প্লাস 1 হয়ে যাবে। দেখো এখানে -9 কমন নিলে এখানে থাকে x, এখানে প্লাস থাকে হচ্ছে 1, তাহলে -9x প্লাস মাইনাসে -9, এখানে x প্লাস 1, এখানে x প্লাস 1, দুই জায়গা থেকে আমি x প্লাস 1 কমন নিলাম, আর রয়েছে হচ্ছে এখানে x -9 ইকুয়াল হচ্ছে 0। তাহলে হয় x প্লাস 1 ইকুয়াল 0 অথবা x -9 ইকুয়াল 0। তাহলে x ইকুয়াল প্লাস 1টা ওই পাশে চলে গেলে -1, অথবা x ইকুয়াল -9টা ওই পাশে চলে গেলে +9। এখন আমার কি -1, 9 দুইটাই আনসার আছে? দেখো তো নাম্বারটা কত বলছে, এখানে হোয়াট ইজ দ্য নাম্বার, সংখ্যাটি কত বলছে না। তাহলে সংখ্যাটি কি এখানে পজিটিভ 1 আছে, তাহলে এটি হবে না 4, এটিও না 7, এটিও না, এখানে হচ্ছে x ইকুয়াল 9। সো আমার 9 যে ডি অপশনটা রয়েছে, ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। বুঝা গেছে? যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এটা হচ্ছে 9। ওকে, এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটি, 40 থেকে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত, অর্থাৎ হোয়াট ইজ দ্য অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি ভাইয়া? অ্যাভারেজ মানে হচ্ছে গড়, অর্থাৎ গড় কত অফ দ্য লার্জেস্ট এন্ড স্মলেস্ট প্রাইম নাম্বারস বিটুইন 40 to 100, অর্থাৎ 40 থেকে 100 এর মধ্যবর্তী সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে ক্ষুদ্রতম প্রাইম নাম্বারস মানে হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ 40 থেকে 100 পর্যন্ত এই সীমার সবচেয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অ্যাভারেজ মানে হচ্ছে গড় কত, সেটি তোমাকে বের করতে বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমার সীমাটা কত? সীমাটা হচ্ছে 40 to 100। এই 40 to 100 এর ভিতরে তোমাকে আগে কি বের করতে হবে? সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা। এরপরে দিতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। হ্যাঁ, আচ্ছা, 40 to 100, এখানে সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা কোথায় থেকে পাবা? তুমি 100 থেকে পাবা, কারণ তো তুমি 40 থেকে পাবা না, 100 এর বাইরেও যাইতে পারবা না আবার, তাহলে 100 মৌলিক সংখ্যা না। 100 এর আগে কে আছে? 99, 99ও মৌলিক সংখ্যা না, কারণ 99 এর মধ্যে 99 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়, আবার 9 দিয়েও ভাগ যায়। সো যে সংখ্যা, সেই সংখ্যা এবং 1 ছাড়া আরও কিছু সংখ্যা দ্বারা ভাগ যায়, সেটা মৌলিক সংখ্যা হবে না। 98 তো হবে না, একটু 97 এর দিকে আসো তো। 97 এর মধ্যে 97 দিয়ে ভাগ যায়, আবার 97 এর মধ্যে 1 দিয়ে ভাগ যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে এই সীমার ক্ষেত্রে সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 97, এবং এই সীমার জন্য সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি হবে? সবচেয়ে ক্ষুদ্রতম যাইতে হলে তোমাকে 40 থেকে শুরু করতে হবে, তাহলে 40 হবে না, 41-এ তুমি যাও। দেখো 41 এর মধ্যে 41 দিয়ে ভাগ যায়, 41 এর মধ্যে 1 দিয়ে ভাগ যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে এই সীমার ক্ষেত্রে 41টা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এখন তোমাকে কি বের করতে বলছে? গড়। তাহলে গড়ের সূত্র একটু মনে রাখবা। গড়ের সূত্র হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। সমষ্টি ডিভাইডেড বাই কিসের সংখ্যা? রাশির সংখ্যা। সমষ্টি অর্থাৎ যাদেরকে পাইছো তাদেরকে যোগ করে দেওয়া, 97 প্লাস 41। কয়টি সংখ্যাকে যোগ করতেছো? 2টি। তাহলে এখানে কত হয়? 7 আর 1 হচ্ছে তোমার 8,
9 আর 4 হচ্ছে কত ভাইয়া? 9 আর 4 হচ্ছে 13, এখানে হচ্ছে 2। তাহলে এখানে কত হয়? এখানে হয় হচ্ছে 69 না? 6 দিয়ে গুণে 12, তারপর 18, অর্থাৎ 9 দিয়ে গুণে 18। তাহলে কত? তাহলে হচ্ছে আমার 69। তাহলে 69 মানে হচ্ছে বি যে অপশনটা রয়েছে, বি অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, গড়। হ্যাঁ, গড় হচ্ছে এটি। বুঝা গেছে? বুঝা গেছে কিনা ভাইয়া? বুঝা গেছে? ওকে, ঠিক আছে। এরপরে 6 নম্বর প্রশ্নটি দেখো, এখানে তোমাকে বলা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে ফ্রম 1 to 100, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত হাউ মেনি কত আর দ্য প্রাইম নাম্বারস, অর্থাৎ প্রাইম নাম্বারস মানে হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? দেখো এখানে দুইটি তথ্য একটু মনে রাখবা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। আবার যদি তোমাকে প্রশ্নটা এভাবে বলা হয় 101 থেকে 200 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে 21টি। প্রশ্নটা আরেকভাবে আসতে পারে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে, এই মৌলিক সংখ্যাগুলোর যোগফল। এই মৌলিক সংখ্যাগুলোর যোগফল 1060, এটি একটু মনে রাখবা। তার পরবর্তীতে আসতে পারে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। হ্যাঁ, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি? 2। তাহলে এই প্রশ্নটি দেখো, এটা হচ্ছে খুবই, অর্থাৎ 5-6 সেশনে এসেছিল এই প্রশ্নটি। এই প্রশ্নটি দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ের 5-6 সেশনে এসেছিল। এটির আনসার কত হবে? তাহলে 25টি, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 25টি। এটি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। হ্যাঁ, এখানে খু যদি দেওয়া থাকে সেটি খুলনা, আর যদি ক দেওয়া থাকে সেটি বুঝতে হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসছিল। দেখো এরপর বলা হচ্ছে তোমাকে যদি n বিজোড় সংখ্যা হয় তবে নিচের কোন সংখ্যাটি n এর পর তৃতীয় বিজোড় সংখ্যা? দেখো ইফ n ইজ অড, অড মানে কি? অড মানে হচ্ছে বিজোড়, আর ইভেন মানে হচ্ছে জোড়। এটা একটু মনে রাখবে। আর যদি এটা ইভেন দেওয়া থাকতো তখন এটা বোঝাইতো জোড়। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে n is odd, অর্থাৎ n বিজোড় সংখ্যা হয় হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট, অর্থাৎ নিচের কোনটি রিপ্রেজেন্ট করে দ্য থার্ড অড, অর্থাৎ তৃতীয় বিজোড় সংখ্যা। দেখো থার্ড অড নাম্বার, তৃতীয় বিজোড় সংখ্যা ফলোইং n। হ্যাঁ, ফলোইং n মানে হচ্ছে n এর পরবর্তী যে তৃতীয় বিজোড় সংখ্যা হবে, n এর পরবর্তী তৃতীয় বিজোড় সংখ্যাটা কত? দেখো n is odd হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য থার্ড অড নাম্বার ফলোইং n। তাহলে n এখানে বিজোড় সংখ্যা বলছে, এবং n এর পর তৃতীয় বিজোড় সংখ্যা কোনটি? দেখো এটি যদি n হয়, n এর পর তৃতীয় বিজোড় সংখ্যা, এটি হচ্ছে n এর পর প্রথম বিজোড় সংখ্যা, এটি হচ্ছে দ্বিতীয় বিজোড় সংখ্যা, এটি হচ্ছে n এর পর তৃতীয় বিজোড় সংখ্যা। হ্যাঁ, ওকে। এখন মনে করো n তুমি ধরবা কি? অড। তাহলে আমি n ইকুয়াল 3 ধরতেছি, তুমি তাই চাইলে n ইকুয়াল 5 ধরতে পারো, n ইকুয়াল 7 ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ভাই n এর মান তুমি কত বসাইছো? এখানে 3। এখন 3 এর পরের, অর্থাৎ n এর পরে প্রথম বিজোড় সংখ্যা কত হবে? 3 এর পরে হবে 5, 5 এর পরে কোনটা হবে? 7, 7 এর পরে কোনটা হবে? 9। কেন? যদি n বিজোড় সংখ্যা হয়, হ্যাঁ n এর মান আমি 3 নিছি, তবে নিচের কোন সংখ্যাটি n এর পর তৃতীয় বিজোড় সংখ্যা? তাহলে n এর পর, অর্থাৎ 3 এর পরে প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 5, এটা হচ্ছে প্রথম বিজোড় সংখ্যা n এর পরে। n এর পরে দ্বিতীয় বিজোড় সংখ্যা হচ্ছে 7, এবং n এর পরে তৃতীয় বিজোড় সংখ্যা হচ্ছে 9।
এখন কি ভাইয়া এরকম তোমার আছে n এর পর তৃতীয় বিজোড় সংখ্যা তুমি এখানে 9 বসাই দাও, না তুমি এখানে 5 নিয়েও কাজ করতে পারো। হ্যাঁ, তাহলে দেখো তো n এর পর তৃতীয় বিজোড় সংখ্যাতে এখানে আসতে হলে তোমাকে কত যোগ করতে হবে একটু দেখো তো। n এর পর প্রথম এই যে প্রথম বিজোড় সংখ্যাটা আসতে হলে তোমাকে 2 যোগ করতে হবে, অর্থাৎ 3 + 2 = 5। 5 থেকে 7 আসতে হলে আরও 2 যোগ করতে হবে। 7 থেকে 9 আসলে আরও 2 যোগ করতে হবে। তাহলে তুমি n এর সাথে কত যোগ করে টোটাল 9 আসছো? 2, 2 দিয়ে 4, 4 আর 2 6, অর্থাৎ n + 6। যদি তুমি n এর সাথে 6 যদি যোগ করো তাহলে n এর পরবর্তী, অর্থাৎ দেখো n এর পর তৃতীয় বিজোড় সংখ্যা, n এর পর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, n এর পর তৃতীয় বিজোড় সংখ্যাটা পাবা যদি তুমি n এর সাথে 6 যোগ করতে পারো। অর্থাৎ এখানে যে বি অপশন রয়েছে এই বি অপশনটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। বুঝা গেছে? এখন এইরকমও তুমি যদি কাজ করো n এর মান যদি 5 নিয়ে কাজ করো, n এর মান ভাই আমি কি 5 নিয়ে কাজ করতে পারবো? হ্যাঁ, দেখো তখন এটা n এর মান 5, এটা হবে 7, এটা হবে 9, এটা হবে 11। তখনও কিন্তু তুমি এখানে দেখবা যে 2 2 2, অর্থাৎ এখানে 6 তোমাকে যোগ করতে হচ্ছে কার সাথে? n এর সাথে। তাহলে তোমার প্রশ্ন যদি এভাবে হয় n এর পর প্রথম বিজোড় সংখ্যা, তাহলে কত হবে ভাই একটু জানাও তো? n + 2। এরপরে যদি বলা হয় n এর পর দ্বিতীয় বিজোড় সংখ্যা, তখন হবে n + 4। n এর পর তৃতীয় বিজোড় সংখ্যা, তখন হবে n + 6। বুঝা গেছে? n + 6। তাহলে এখানে আমাকে বলছে তবে নিচের কোন সংখ্যাটি n এর পর তৃতীয় বিজোড় সংখ্যা? n এর পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজোড় সংখ্যা, এটা হচ্ছে শর্ত মিলবে কিরকম? n + 6 হইলে। যদি দ্বিতীয় বিজোড় সংখ্যা বলতো n + 4, যদি প্রথম বিজোড় সংখ্যা হইতো n + 2। বুঝা গেছে? ওকে, এর পরের প্রশ্নটি দেখো, এটি আসছিল হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 12-13 সেশনে। তোমাকে বলা হচ্ছে দুইটি সংখ্যার পার্থক্য 7 আর গুণফল হচ্ছে 60, সংখ্যাটি কত? দেখো 2 নাম্বারস ডিফারেন্স বাই 7, অর্থাৎ দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে আমাদের 7, ডিফারেন্স মানে পার্থক্য, অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ 60, অর্থাৎ গুণফল হচ্ছে আমাদের 60। হোয়াট আর দ্য 2 নাম্বারস? আচ্ছা, সংখ্যা দুইটি কত? এখানে সংখ্যা দুইটি হবে। হ্যাঁ, এখানে সংখ্যা দুইটি কত? ওকে, সংখ্যা দুইটি কত? এখন ভাই এই প্রশ্নটার আনসার কীভাবে বের করবো? এখানে তুমি অপশন টেস্ট করবা। কি অপশন টেস্ট? দেখো এই অপশন নিয়ে যদি তুমি টেস্ট করো, এখানে বলা হচ্ছে 5 and 12। দেখো আমার এই অপশনগুলো নিয়ে এখানে যে শর্তগুলো আছে এগুলো মিলে কিনা। 5 and 12 তোমাকে বলা হচ্ছে দুটি সংখ্যার পার্থক্য 7, তাহলে আমি একটা সংখ্যাকে নিচ্ছি 5, অন্য একটি সংখ্যাকে নিচ্ছি 12। তাহলে পার্থক্য বা ডিফারেন্স বের করতে হলে বড় থেকে ছোট, তাহলে 12 - 5, অর্থাৎ এখানে আনসার আসতেছে 7। তাহলে দেখো দুটি সংখ্যার পার্থক্য 7, এটি মিলছে, গুণফলটা মিলতে হবে। তাহলে 12 × 5, 5 বার কত হয়? 60। দুটি শর্ত কি মিলছে? হ্যাঁ, দুইটি শর্ত যদি মিলে তাহলে আমার যে এ অপশন রয়েছে এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। বুঝে গেছে ভাইয়া? এ যে অপশনটা রয়েছে এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। যদি আমার অপশনটা এখানে নিচেও দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে তুমি অপশনগুলো বেছে নিবা, এখানে যে দুটি শর্ত রয়েছে শর্তের সাথে মিলাবা, যেটা মিলে এটি হবে আনসার। এরপরে 9 নম্বর প্রশ্নটি দেখো, 4টি ধনাত্মক ক্রমিক সংখ্যার যোগফল সর্বদাই, দেখো দ্য সাম যোগফল অফ 4 কনসিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স ইজ অলওয়েজ, দ্য সাম মানে যোগফল, সাম মানে কি ভাইয়া? সাম মানে হচ্ছে যোগফল কার অফ 4 কনসিকিউটিভ পজিটিভ ইন্টিজার, অর্থাৎ 4টি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল ইজ অলওয়েজ, সর্বদা কি হবে? অ্যান অড নাম্বার, মানে সবসময় কি এটা বিজোড় সংখ্যা হবে নাকি হচ্ছে ডিভিজিবল বাই 4, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য হবে? অ্যান্ড ইভেন নাম্বার, এটি কি জোড় সংখ্যা হবে? বোথ বি অ্যান্ড সি, নাকি এখান থেকে বি এবং সি দুইটা আনসার হইতে পারে। আচ্ছা, 4টি ধনাত্মক ক্রমিক সংখ্যার যোগফল। 4টি ধনাত্মক ক্রমিক সংখ্যা বলতে তুমি যেখান থেকে শুরু করো না কেন, ডাজন্ট ম্যাটার, তুমি যেভাবে ইচ্ছা শুরু করতে পারো। আমি 2 থেকে শুরু করতেছি। দেখো 4টি ধনাত্মক ক্রমিক সংখ্যার যোগফল, তাহলে আমি 2 থেকে শুরু করছি। 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5। 4টি কি ধনাত্মক ক্রমিক সংখ্যা হয়েছে? 2 3 4 5। হ্যাঁ, কি বলছে? এদের যোগফল বের করে, এদের যোগফল। তাহলে কত হয়? 2 আর 3 হচ্ছে 5, 5 আর 4 হচ্ছে 9, 9 আর 5 কত? 14। হ্যাঁ ভাইয়া, কি আমি 1 থেকে শুরু করবো? 1 থেকে শুরু করো। 1 + 2 1 + 2 + 3 + 4। তাহলে দেখো 2 আর 3, 3 আর 3 6, 6 আর 4 কত? 10। হ্যাঁ, আচ্ছা দেখো তো ভাইয়া, আমি হচ্ছে এটা থেকে শুরু করবো না, আমি 7 থেকে শুরু করবো। 7 থেকে শুরু করো। 7 প্লাস, তোমাকে কোথায় থেকে শুরু করতে হবে এটা বলে নাই, তোমার ইচ্ছে। 7 + 8 + 9 + 10, তাহলে 7 আর 8 কত? 15, 15 আর 10 হচ্ছে 25, 25 আর 9 কত? 25 আর 9 হচ্ছে 34। তুমি যেখান থেকে শুরু করো তুমি প্রত্যেকটা জায়গায় পাচ্ছ কি? জোড় সংখ্যা। তাহলে অ্যান অড নাম্বার, এটি প্রথমে বাদ, ডিভিজিবল বাই 4, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য। দেখো 14কে কখনো তুমি 4 দিয়ে ভাগ দিতে পারবা না,
10কে তুমি 4 দিয়ে ভাগ দিতে পারবা না, 34কে তুমি 4 দিয়ে ভাগ দিতে পারবা না। 4 দ্বারা ভাগ হইতেও পারে কোনো কোনো সংখ্যার ক্ষেত্রে, হ্যাঁ, সেটি কিন্তু যদি প্রত্যেকটা ক্ষেত্রে না মিলে সেটি হবে না, তাহলে এটিও বাদ। এটি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি হচ্ছে না, তাহলে এটি কি হবে? অ্যান ইভেন নাম্বার, অ্যান ইভেন নাম্বার। বুঝা গেছে? ওকে, আচ্ছা, এটি কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 12-13 সেশনে এসেছিল এই প্রশ্নটি। 10 নম্বর প্রশ্নটি একটু দেখো, এটিও কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 12-13 সেশনের। এখানে তোমাকে বলা হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা যার শেষ অঙ্কটি 7 এবং শুরু 5, তা কত? দেখো, দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট, অর্থাৎ 5 ডিজিটের সর্বোচ্চ বৃহত্তম সংখ্যা বিগিনিং উইথ 5, যেটি হচ্ছে 5 দ্বারা শুরু হয়েছে, অ্যান্ড এন্ডিং উইথ 7, যেটি হচ্ছে 7 দিয়ে শেষ হয়েছে, এই সংখ্যাটি কত? দেখো, এই 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, তাহলে দেখো কয় অঙ্ক? 1 2 3 4 5, এটিও 5 অঙ্ক, 1 2 3 4 5, এটিও 5 অঙ্ক, 1 2 3 4 5, এটিও 5 অঙ্ক, এটি না, তাহলে এটি হচ্ছে না। যেহেতু এখানে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে, এখান থেকে কোনো একটা আনসার হবে। এখন বলা হচ্ছে যে যেটি হচ্ছে 5 দিয়ে শুরু হয়েছে, বিগিনিং উইথ 5, তাহলে এটিও 5 দিয়ে শুরু হয়েছে, এবং হচ্ছে এন্ডিং উইথ 7, এটিও 7 দিয়ে শেষ হয়েছে, এটিও 5 দিয়ে শুরু হয়েছে, 7 দিয়ে শেষ হয়েছে, এটি 5 দিয়ে শুরু হয়েছে, 7 দিয়ে শেষ হয়েছে। এখন কোনটা আনসার হইতে পারে? হ্যাঁ, তিনটাই তো ভাইয়া, এখানে যে আমরা আনসারগুলো দেখতেছি তিনটাতে, এখানে 5 দিয়ে শুরু, 7 দিয়ে শেষ, 5 দিয়ে শুরু, 7 দিয়ে শেষ, 5 দিয়ে শুরু, 7 দিয়ে শেষ। তাহলে দেখো তো, এখানে মধ্যবর্তী যে তিনটা সংখ্যা রয়েছে, এখানে রয়েছে 339, এখানে রয়েছে 999, এখানে রয়েছে 898। মনে রাখবা যে যদি তুমি বিপদে পড়ে যাও, সেক্ষেত্রে মধ্যবর্তী যে সংখ্যাগুলো রয়েছে, মধ্যবর্তী সংখ্যাগুলো সবগুলো 9 হইতে হবে। কত? বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে 9 হইতে হবে। তাহলে 9 কোথায় রয়েছে? বি অপশনে রয়েছে। দেখো, 5 দ্বারা শুরু হয়েছে, 7 দ্বারা শেষ হয়েছে, মাঝখানের সবগুলো সংখ্যা কত? 9। তাহলে আমার এটি হচ্ছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা। হ্যাঁ, বুঝা গেছে? তাহলে আমার আনসার কোনটা ভাইয়া? বি। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তুমি খুব সহজে আনসার করে ফেলতে পারো। সো আজকের এই ক্লাসটি তোমরা যারা দেখেছো এবং যারা ক্লাসের পরে দেখবা, তোমরা যদি এই ক্লাসটা সুন্দরভাবে করে থাকো, সেক্ষেত্রে তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেসিক কনসেপ্ট অর্থাৎ মৌলিক ধারণার উপর কতটি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো সম্পর্কে ধারণা পাবে, এবং সেই প্রশ্নগুলো তুমি কীভাবে সলভ করবা সেটির ধারণাও কিন্তু পেয়ে যাবা। আর তোমাকে বলে রাখি, তোমরা ইতিমধ্যে সার্কুলার পেয়ে গিয়েছো প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের। সেখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যে আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা এই সাবজেক্টটি রয়েছে, তার পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিট, এই দুটি ইউনিটে কিন্তু এই সাবজেক্টটি রয়েছে। তার পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং ই ইউনিটে এই সাবজেক্টটি রয়েছে। তার পরবর্তীতে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটেও রয়েছে। সো তুমি যদি যেটি হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি রয়েছে, এই বিজনেস ফ্যাকাল্টিতে যদি তুমি পরীক্ষা দিতে চাও, তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সাবজেক্ট থেকে তোমাকে আনসার করতে হবে, এবং এই সাবজেক্টের উপর কিন্তু বেশ ভালো একটি নম্বর রয়েছে। কোথাও কোথাও রয়েছে হচ্ছে 20 নাম্বার, কোথাও কোথাও রয়েছে হচ্ছে 30 নাম্বার, এরকম। সো তোমাকে তুমি যদি এই সকল বিশ্ববিদ্যালয়ের আমি যে ইউনিটগুলো বলেছি এগুলোতে যদি তুমি অংশগ্রহণ করতে চাও পরীক্ষায়, সেক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টে তোমাকে গুরুত্ব দিয়ে পড়াশোনা করে যাইতে হবে। কারণ এই সাবজেক্টের ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট ধরা খাবে, যেহেতু হচ্ছে আগে থেকে পড়া আসে নাই। ইন্টারমিডিয়েট যারা শেষ করেছো, তোমরা এগুলো পড়ে আসো নাই, তোমরা যেগুলো হচ্ছে গ্রুপ সাবজেক্ট ওইগুলো পড়েছো, ইংলিশ পড়েছো, আইসিটি পড়াশোনা করে এসেছো, কিন্তু এই ম্যাথ সাবজেক্টটি পড়ো নাই। সো এই ক্ষেত্রে তোমরা যারা আনসার করতে পারবা, তোমরা হচ্ছে এগিয়ে থাকবা। সো আমাদের এই যে ভার্সিটি ম্যাথ যে আমাদের সিরিজটা চলতেছে, এটি হচ্ছে আজকে লেকচার 2, লেকচার 1 যেটি রয়েছে, তোমরা যারা ইউটিউবে ক্লাসটা করতেছো, তোমরা ইউটিউবে দেখতে পাবে, এবং লেকচার 2 এই ক্লাসটিও দেখতে পাবে। তাহলে আজকে পর্যন্ত আমরা লেকচার 1 এবং লেকচার 2 শেষ করেছি। এই লেকচার 1, এই লেকচার 2, এই দুইটি লেকচার হচ্ছে বেসিক কনসেপ্ট থেকে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কীরকম প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নগুলো আমি দেখিয়েছি। এর পরবর্তীতে ভার্সিটি ম্যাথ সিরিজের লেকচার 3, লেকচার 4 তোমরা যেখানে করতেছো সেখানে অনুষ্ঠিত হবে, তোমরা সেখানে দেখবা। সেখানে যদি তুমি এই প্রশ্নগুলো সলভ করো, তাহলে কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবা। সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।